Hello everyone, welcome to Kavish IAS WBCS. আজকে আমরা WBCS 2023 এর প্রিলিমস এর পরীক্ষাকে সামনে রেখে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তার দ্বিতীয় পর্ব। সিন্ধু উপত্যকার সভ্যতা বা সিন্ধু সভ্যতা তার প্রথম পর্বের ক্লাস ইতিমধ্যে আমরা কাভিশ আইএস WBCS এর আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে করানো হয়ে গেছে। সেই ক্লাস তোমরা দেখে নিও খুব ভালো করে, যে ক্লাসে আমরা কিন্তু সিন্ধু সভ্যতার আবিষ্কার, সিন্ধু সভ্যতার কি ধরনের সভ্যতা, সিন্ধু সভ্যতার নগর তার যে ইম্পর্টেন্ট যে সাইটস গুলো ছিল, সিন্ধু সভ্যতার রিলিজিয়াস বিলিফ, সিন্ধু সভ্যতার শিলমোহর, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ডিটেল আলোচনা করেছি এবং তার সঙ্গে আমাদের এই যে পিডিএফ সেটাও কিন্তু আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা জানো যে আমাদের কাভিশ আইএস WBCS এর ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো কিন্তু অন্যান্য থেকে একটু হলো আলাদা। আলাদা ইন দ্য সেন্স এই দিক থেকে যে শুধুমাত্র আমরা কিন্তু এখানে পিডিএফ বা পিপিটি শো করছি না, পিডিএফ বা পিপিটির সঙ্গে কিন্তু আমাদের কি থাকছে কিন্তু এমসিকিউ, অর্থাৎ যেটুকু অংশ আমরা পড়ছি পার্ট বাই পার্ট, প্রত্যেকটা অংশের পিডিএফ কিন্তু তোমাদের প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা পার্টের উপর কিন্তু এমসিকিউ থাকছে। আর সেগুলো কিন্তু শুধুমাত্র এমসিকিউজ নয়, সেগুলো হচ্ছে কিন্তু পিওয়াইকিউ রয়েছে, তার মধ্যে বেশ কিছু পিওয়াইকিউ রয়েছে। তাই সবসময় তোমরা WBCS এর জন্য যারা পড়াশোনা করছো, অন্ততপক্ষে যতদিন পর্যন্ত না প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ডেসক্রিপটিভ হচ্ছে, ততদিন অবধি কিন্তু তোমরা সবসময় এটাই চেষ্টা করবে যতটুকু পড়বে সেই পড়ার ভেতর পর তার যদি এমসিকিউ প্র্যাকটিস করা যায়। ঠিক আছে, চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পার্ট 2 নিয়ে আজ আলোচনা করব, সেকেন্ড পার্ট। তো আমি তোমাদেরকে প্রথমে এই বিষয়টা অ্যাসিওর করতে চাই যে সেটা হচ্ছে আমরা যেখানে শেষ করেছিলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম পর্বের ক্লাস, আমরা দ্বিতীয় পর্বের ক্লাস ঠিক সেখান থেকে কিন্তু আজকে স্টার্ট করব। দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার আমরা গত মানে যে পার্ট 1 এর যে ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসে আমরা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ইম্পর্টেন্ট সাইটস গুলো নিয়ে পড়েছিলাম। তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো টাউন প্ল্যানিংটা বললেন না। আজকের ক্লাসে আমি শুরু করবো টাউন প্ল্যানিং দিয়ে। দেখো, প্রথমত তোমাদের বলে রাখি যে পুরো সিন্ধু উপত্যকা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা ছিল জানো তো? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য এন্টায়ার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ দেয়ার টাউন প্ল্যানিং, তাদের নগর পরিকল্পনা। মানে এত সুনিপুণ ভাবে, এত অ্যাকিউরেটলি দে প্ল্যান দেয়ার সিভিলাইজেশন। ঠিক আছে, সিরিয়াসলি বলা যেতে পারে আজকের যুগে দাঁড়িয়ে এটা আমাদের যথেষ্ট বিস্ময়ের উদ্রেক করে। এবং তোমাদের একটা বিষয় বলে রাখি, এই বিষয়ে আমাদের ইউপিএসসি রা প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্ন আমি যাচ্ছি তার আগে বলে দিই যে কি বলবো, the significant feature of town planning of Indus Valley civilization was their uniformity, অর্থাৎ টোটাল সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, সে নগর পরিকল্পনা সর্বত্র আমরা একই ধরনের একটা সার্বজনীন বৈশিষ্ট্য দেখতে পাই, অর্থাৎ an uniform feature বা an uniformity was the main striking feature of the town planning of Indus Valley civilization. প্রত্যেকটা সিন্ধু উপত্যকার যতগুলো শহর রয়েছে, যতগুলো কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা কেন্দ্রতে তাদের যে নগর পরিকল্পনার ক্ষেত্রে তারা সার্বজনীনতা বজায় রেখেছে। আর কি ছিল সেই সার্বজনীন বৈশিষ্ট্য? না, সেই ইউনিফর্মিটি ছিল প্রত্যেকটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পুরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দুটো পার্টে বিভক্ত ছিল। একটা ছিল সিটাডেল, একটা ছিল লোয়ার টাউন। সিটাডেল মানে কি? হায়ার গ্রাউন্ড where the ruling classes and the priestly classes lived in, and the town was entirely surmounted with the high walls, উঁচু দেওয়াল দ্বারা পরিবেষ্টিত ছিল। সাধারণত দেখবে আমাদের এই শহর বাজারে, কলকাতা শহরে উঁচু যে বহুতলগুলো থাকে, সেই বহুতলগুলো কিন্তু চারিদিক থেকে সারমাউন্টেড থাকে, পরিবেষ্টিত থাকে। তেমনি সিটাডেল যেটা রয়েছে, হরপ্পা সভ্যতার যে এই সিটাডেল ছিল ওই উঁচু অঞ্চল, যেখানে মনে করা হতো শহরের রুলিং ক্লাস বা প্রিস্টলি ক্লাস লোকজন, মানে খুব অভিজাত লোকজন যেখানে বাস করত। আর ঠিক তার উল্টোটাই ছিল হরপ্পা সভ্যতায় লোয়ার টাউন, নিম্ন শহর, যেখানে সাধারণ মানুষ লোকজন, খেটে খাওয়া আম আদমি বাস। তো মোটামুটি ভাবে হরপ্পা সভ্যতার সমস্ত কেন্দ্রতে আমরা সিটাডেল আর লোয়ার টাউন এই দুটো ডিভিশন টাউন প্ল্যানিং ক্ষেত্রে, এই দুটো ডিভিশনের আমরা কিন্তু ভিভিড অ্যাপিয়ারেন্স দেখতে পাই। কিন্তু দেয়ার ওয়াজ অ্যান এক্সেপশন, স্যার। দেয়ার ওয়াজ অ্যান এক্সেপশন। ধোলাভিরা বলে যে কেন্দ্রটা রয়েছে, ধোলাভিরা
মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে হরপ্পা সভ্যতার একমাত্র কেন্দ্র ধোলাভিরা, যে ধোলাভিরাতে কিন্তু এই ইউনিফর্ম টাউন প্ল্যানিং ওয়াজ নট ইমিটেটেড। ধোলাভিরা ওয়াজ দ্য অনলি হরপ্পান সাইট ওয়্যার উই ক্যান ফাইন্ড what sir, where we can find the entire town planning was divided into three categories. There was a citadel, there was a middle town, there also was a lower town. Clear? এটা প্রত্যেকে মনে রাখবে। এটাই তোমার ইউপিএসসি প্রশ্ন দিয়েছিল, যে সেটা হচ্ছে যে which of the following feature was noticed in the town planning of Indus Valley Civilization? হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি চোখে পড়ে? মনে রাখবে সেটা হচ্ছে তাদের ইউনিফর্ম ফিচার। ইউনিফর্ম ফিচার মানে স্যার ওই যে বললাম যে প্রত্যেকটা শহর দুটো করে পার্টে বিভক্ত, একটা করে হচ্ছে তোমার লোয়ার টাউন এবং একটা তো সিটাডেল। ঠিক, বেশ। এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে দেখো এই যে ছবিটা দিয়েছি, ছবিটা দেখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে এটা হচ্ছে হরপ্পা সভ্যতার পুরো টাউন প্ল্যানিং এর ছবি। এটা ম্যাপ একটা, ঠিক আছে। দেখো এদিকে রয়েছে আমাদের সিটাডেল, এটা রয়েছে লোয়ার টাউন, ঠিক আছে। এটা রয়েছে আমাদের হচ্ছে তোমার এটা হচ্ছে সেরিমোনিয়াল গ্রাউন্ড, একটা রয়েছে তোমার একটা রয়েছে আমাদের রিজার্ভাস, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একটা মাইন্ড ম্যাপ। এবার এই হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিং এর কথা বলতে গিয়ে আমাদেরকে বলতে হবে হরপ্পানরা যে ইটের ব্যবহার করতো, বুঝতে পেরেছো? এই ইটগুলোর সাইজ ছিল কিন্তু 1:2:4। মনে রাখবে হরপ্পানদের যে প্রত্যেকটা বাড়ি, এই বাড়িগুলো কিন্তু পোড়া ইট দিয়ে, আগুনে পোড়ানো ইট দিয়ে কিন্তু এই বাড়িগুলো তৈরি হয়েছে 1:2:4 এই অনুপাতে, ঠিক। আচ্ছা, একই সঙ্গে এটা হচ্ছে দেখো বার্ন ব্রিক, হরপ্পানদের আমলে আগুনে পোড়ানো ইটের ছবি, যাতে বন্যার জল থেকে মানে টু প্রোটেক্ট দেয়ার হাউসেস ফ্রম দ্য ফ্লাড, বন্যার জল থেকে বাঁচানোর জন্য হরপ্পানরা এই ধরনের পোড়া ইটের ব্যবহার করত। এবার বলতে হবে হরপ্পানদের ট্রেড, হরপ্পানদের বাণিজ্য। আমরা আমাদের লাস্ট পার্টে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে ফার্স্ট পার্টের ক্লাস, সেখানে আমরা বলেছিলাম যে হরপ্পা সভ্যতা বেসিক্যালি অ্যাগ্রেরিয়ান ইকোনমির উপর ডিপেন্ড করেছিল, কিন্তু হরপ্পা সভ্যতা আরেকটা এটা ম্যাগনিফিসেন্ট বলতে পারো ফিচার ছিল, সেটা ছিল তাদের কি না, সেটা হচ্ছে তাদের কিন্তু বলতে পারো ওভারসিজ ট্রেড। তার ইন্টারিম ট্রেড তো ছিল, তার সঙ্গে তাদের কিন্তু ওভারসিজ ট্রেডও কিন্তু ছিল। এবং হরপ্পানদের এই যে ওভারসিজ ট্রেডই বলো বা ইন্টারিম ট্রেডই বলো, এই ওভারসিজ ট্রেড তারা কি বেসিক্যালি হরপ্পা সভ্যতার সময়কার কন্টেম্পোরারি সিভিলাইজেশনের মধ্যে হচ্ছে মেসোপটেমিয়ান। তো মেসোপটেমিয়ার সুসা বা উর, মানে বলা যেতে পারে যে মেসোপটেমিয়ানদের সঙ্গে হরপ্পানদের একটা ডিরেক্ট সি ট্রেড ছিল, অর্থাৎ প্রত্যক্ষ সামুদ্রিক বাণিজ্য। আর হরপ্পানদের যে সামুদ্রিক বাণিজ্যে মানে দে ওয়্যার হ্যাবিচুয়েটেড উইথ দ্য ওভারসিজ ট্রেড, এই প্রমাণটা আমরা তো পাই ফ্রম দ্য এক্সকাভেশন অফ লোথাল, তাই না? We got the evidence of their maritime of the activity of their activity in maritime trade from লোথাল। যে লোথাল আমরা দেখেছি একটা পোর্ট, একটা বন্দর পাওয়া গেছে, তাই না? এবং যে লোথালে আমরা একটা বার্নড ক্লে মডেলের শিপ পর্যন্ত পেয়েছি, পোড়ামাটির জাহাজের একটা শিপ, ঠিক। এবং একই সঙ্গে হরপ্পানদের চানহুদারও বলতে পারো, চানহুদারও, এই চানহুদারোতে আমরা পেয়েছি there are bead making factories at চানহুদারো and লোথাল। আর এই ফ্যাক্টরিজ গুলো এই ফ্যাক্টরিজ গুলো প্রোডাক্ট গুলো these items were exported, রাইট? এগুলো কিন্তু এক্সপোর্টেড টু আদার কান্ট্রিজ, রপ্তানি করা তো সেই সময়কার বিভিন্ন দেশে। একই সঙ্গে আমরা বলতে পারি হরপ্পানরা এই যে বহির্দেশীয় বাণিজ্য করত, পাশাপাশি তারা কিন্তু ওয়েট সিস্টেম মানে ওই ওজন পরিমাপের ক্ষেত্রে তারা বাইনারি সিস্টেম ব্যবহার করত। এবং সেক্ষেত্রে তাদের ডেনোমিনেশনস যদি আমি দেখি, তাদের বলা যেতে পারে 1, 2, 8, 16, 32 to 64, অর্থাৎ এটা ছিল তাদের ডেনোমিনেশনস, রাইট? এবং ওয়েট যেগুলো অর্থাৎ মানে তাদের যে ওজন ওজন পাল্লা যেটা হতো, সেই ওয়েটস গুলো চার্ট, লাইমস্টোন এন্ড স্টেটাইট দিয়ে তৈরি হতো, ঠিক। এবার দেখো এখানে দেখো আমি একটা পুরোপুরি তোমাদেরকে একটা মাইন্ড দিয়ে দিয়েছি, দেখো একটা ম্যাপ দিয়ে দিয়েছি। এই যে ম্যাপ বলছি, সরি, এই যে দেখো চার্ট দিয়ে দিয়েছি, চার্টটা থেকে তোমরা খুব ইজিলি বুঝে নিতে পারবে যে সেটা হচ্ছে কোন কোন দেশের সঙ্গে হরপ্পানদের বাণিজ্য ছিল আর কোন কোন দেশের কাছ থেকে তারা কি কি আমদানি করতো। যেমন ধরো রয়েছে গোল্ড তারা আমদানি করতো কোত্থেকে, আফগানিস্তান ও ইরান থেকে। কপার তারা আমদানি করতো রাজস্থানের খেতরি আর বালুচিস্তান থেকে। টিন তারা আমদানি করতো আফগানিস্তান এবং ইরান থেকে। ল্যাপিস লাজুলি যে বহুমূল্য ধাতু, এটা তারা আমদানি করতো পর্তুগাল থেকে।
জেড পাথর তারা আমদানি করতো সেন্ট্রাল এশিয়ার পামির থেকে, টার্কোইজ তারা আমদানি করতো সেন্ট্রাল এশিয়ার খোরাসান থেকে। মাই ডিয়ার স্টুডেন্টস, পরীক্ষা কিন্তু প্রশ্ন দেয় এই হরপ্পানদের ম্যারিটাইম ট্রেড এবং কোন দেশ থেকে তারা কি কি মানে কি কি মেটাল তারা আমদানি করতো, ইম্পোর্ট করতো। বালুচিস্তান থেকে তারা কি আমদানি করতো? বালুচিস্তান থেকে আমদানি করতো কিন্তু বিটুমিন, ঠিক। এবং দেখো লিড যেটা বলা যেতে পারে, এই লিড তারা কিন্তু আমদানি করতে করতে সাউথ ইন্ডিয়া থেকে, ঠিক। এবং আমরা দেখতে পাচ্ছি সিলভার, রূপো, এই রূপো তারা আমদানি করতে কিন্তু রাজস্থানে কিন্তু জাওয়ার মাইন্স থেকে। তাই এটা তোমরা কিন্তু মনে রাখবে কোত্থেকে তারা কি কি ধাতু আমদানি করতো। এটা দেখো আমি ইম্পোর্টস ম্যাপটা অবধি দিয়েছি তোমাদেরকে, যা তোমরা এটা এই জায়গাগুলোকে সহজে লোকেট করতে পারো। এবার যেটা বলবো হরপ্পান পটারি, হরপ্পান মৃৎপাত্র। দেখো হরপ্পান মৃৎপাত্রের ক্ষেত্রে আমরা বেসিক্যালি বলা যেতে পারে হরপ্পানরা ওই চাকা ঘুরিয়ে তারা মৃৎপাত্র তৈরি করতো, অর্থাৎ হুইল মেড পটারি তারা দেখতে পাই, ঠিক। এবং হরপ্পান মৃৎপাত্র ক্ষেত্রে আমরা পেন্টেড ওয়্যার দেখতে পাই, বর্ণিত মানে তোমার কি বল পেন্টেড ওয়্যার অর্থাৎ বিভিন্ন রঙের মৃৎপাত্র দেখতে পাই, ঠিক আছে। এবং বলা যেতে পারে এই মৃৎপাত্র গুলো যেটা ছিল হরপ্পানদের মৃৎপাত্র, এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যারের ব্যবহারটা দেখতে পাই, অর্থাৎ কালো এবং লাল রঙের ব্যবহারটা কিন্তু হরপ্পানদের মৃৎপাত্রে। তাই যদি আমাদের প্রশ্ন দেয় WBCS যে হরপ্পান মৃৎপাত্র ঠিক কি ধরনের মৃৎপাত্র, মনে রাখতে হবে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার কিন্তু তাদের পটারি ছিল, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি। তো এই দেখো হরপ্পান মৃৎপাত্রের কিছু ছবি। ফাইনালি আমরা যেটা বলে আজকের এই ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার ডাউনফল, কি কারণে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল। দেখো আমি তোমাদেরকে প্রথমত একটা বিষয় বলতে চাই যে হরপ্পা সভ্যতার পতন ঠিক কি কারণে ঘটেছিল তার এক্সাক্ট কারণ আমরা কেউই বলতে পারবো না। কারণটা হচ্ছে এটাই, কারণ মানে আমরা we have already told this that the Harappan inscription was not deciphered so far. So how could we say that what was the basic reason that caused the downfall of the civilization? কিন্তু বলা যেতে পারে as there are so many ideas, there are so many opinions regarding the downfall of the civilization come from the historians. তো তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের জন্য একটা বড় কারণ বলা হয়ে থাকে যেটা আর্য আক্রমণের তত্ত্ব। মর্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড, আমি দেখো নামগুলো অব্দি পাশে দিয়ে দিয়েছি। এই মর্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ডের মতো ঐতিহাসিক বলছেন হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল নাকি আর্য আক্রমণের ফলে। এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে মর্টিমার হুইলার বা গর্ডন চাইল্ড বলছেন as the Harappan did not know the use of iron, so this is why when the Aryan invasion took place at that time they were assassinated by the Aryans with the use of the iron made arms. যেহেতু হরপ্পানরা পাথরের অস্ত্র লোহার ব্যবহার জানতো না, আর্যরা লোহার ব্যবহার জানতো এবং আর্যদের হাতে আক্রান্ত তারা মারা যায়। তাহলে এটা মনে রাখবে, দেখো পরীক্ষাতে কি দেয়, এই যে তত্ত্বগুলো রয়েছে আরিয়ান ইনভেশন থিওরি দিয়ে দেয়, হয়তো the Aryan invasion theory regarding the downfall of the Harappan civilization was propounded by whom, ঠিক আছে। তাই এই তত্ত্বগুলো মনে রাখবে, আর কোন কোন ঐতিহাসিক এই তত্ত্বগুলো প্রবক্তা এটা মনে রাখবে। যেমন ইকোলজিক্যাল ফ্যাক্টর, হরপ্পা সভ্যতা পতনের জন্য ইকোলজিক্যাল ফ্যাক্টর নাকি বড় কারণ ছিল, এই তত্ত্বের প্রবক্তা ফেয়ারচাইল্ড। তবে বেসিক্যালি হরপ্পা সভ্যতার পতনের জন্য যে থিওরিগুলো আমাদের WBCS এ আসে বা বিভিন্ন পরীক্ষায় আসে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বা একটা খুব বলতে পারো খুব গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে যেটা বললাম আমি আরিয়ান ইনভেশন থিওরি, ঠিক। এবং আরেকটা থিওরি হচ্ছে এই যে চেঞ্জেস ইন রিভার কোর্স, ডালেস MS ভাটস, এটা MS ভাট হবে কিন্তু, হ্যাঁ এটা MS ভাট হবে, ডালেস MS ভাট, এনারা MS এটা ভাতসা হয়ে গেছে, এটা MS ভাট হবে VATS, MS ভাটস এবং HT ল্যাম্ব্রি, এনারা বলছেন যে হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ ছিল চেঞ্জেস ইন দ্য রিভার কোর্স। আবার হরপ্পা সভ্যতার পতনের জন্য ফ্লাড থিওরি, এটা অত্যন্ত পপুলার একটা থিওরি। এই থিওরি প্রবক্তা হচ্ছেন EH ম্যাকেন SR রাও, তারা বলছেন হরপ্পা সভ্যতার পতন হয়েছিল নাকি বন্যার জন্য, ঠিক। একই সঙ্গে রেক্স অ্যান্ড ডালেস তারা বলছেন যে ভূমিকম্পের জন্য নাকি হরপ্পা সভ্যতার পতন ঘটেছে। আর ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক বিপর্যয়, এটা নাকি হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী। আর এই তত্ত্বটা যিনি প্রবক্তা তিনি হচ্ছেন কিন্তু KR কেনেডি। তো মোটামুটি ভাবে এই তত্ত্বগুলো তোমরা মনে রাখবে, এই তত্ত্বগুলো কোন কোন মানে এই তত্ত্বগুলো মানে এই থিওরিগুলো এবং এই থিওরিগুলো প্রপাউন্ডেড বাই হুম, ঠিক আছে, কোন কোন ঐতিহাসিক তত্ত্বগুলোর কথা বলেছেন সেগুলো কিন্তু মনে রেখো, পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে।
আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরপ্পা সভ্যতার এক্সকাভেটেড সাইট। ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে ছবিটা দেখার পরেই বুঝতে পারছো যে হরপ্পা সভ্যতা ঠিক আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কতখানি বিস্ময়ের উদ্রেক করেছে। আজ থেকে প্রায় 5000 বছর আগের একটা সভ্যতা, তারা টাউন প্ল্যানিং এর ক্ষেত্রে এই ধরনের একটা স্পেশাল মানে একটা স্পেশালিটি বা বলতে পারো এই ধরনের একটা স্পেশাল ইনোভেশন তারা কিন্তু দেখিয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল আমার প্রত্যেকটা ক্লাসে যেমন কি থাকে, যেটুকু টপিক পড়ে তার উপর এমসিকিউজ থাকে। এখানেও দেখো আমাদের এমসিকিউজ আমি এমসিকিউজ এখানেও কিন্তু দিয়েছি। এবং আমি আশা করব আমার এই ক্লাসটা ভালো করে করার পর তোমরা এমসিকিউ গুলো প্রত্যেকটা এমসিকিউ তোমরা কিন্তু সলভ করতে পারবে। এবং আমি বলে রাখি, আমার এই এমসিকিউ গুলো শুধুমাত্র এমসিকিউ কিন্তু না, এগুলো কিন্তু এর মধ্যে অনেক পিওয়াইকিউ ডব্লিউবিসিএস এর প্রিলিমসে আসা হরপ্পা থেকে আসা পিওয়াইকিউ কিন্তু ইনক্লুড করা আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে কভিস আইএস ডব্লিউবিসিএস এই প্ল্যাটফর্মে পরের টপিক নিয়ে। তবে হ্যাঁ, আমি ক্লাস শেষ করার আগে বলবো, আমাদের কভিস ডব্লিউবিসিএস যে ফেসবুক পেজ, সেটা ডেফিনেটলি তোমরা লাইক করে নাও। কভিস ডব্লিউবিসিএস এর যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন করে যাও ফার্দার আমাদের ডব্লিউবিসিএস সংক্রান্ত যে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং একই সঙ্গে তোমাদের যদি কোনো প্রয়োজন হয়, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি তোমরা আমাদের দেওয়া এই ফোন নাম্বার 8789245158 এ কল করতে পারো, বা 8017756589 এ কল করতে পারো। আবার বলছি, কভিস আইএস ডব্লিউবিসিএস এর তরফ থেকে WBCS 2023 সে প্রিলিমসকে সামনে রেখে আমাদের ফ্রি কোর্স, এই ফ্রি কোর্স তোমরা কেমন এনজয় করছো, তোমরা কমেন্টে কিন্তু ফিডব্যাক অবভিয়াসলি জানিও, কারণ তোমাদের ফিডব্যাক আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তোমাদের ফিডব্যাক পেলে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিকঠাক পথে এগোচ্ছি কি এগোচ্ছি না। এবং তার সঙ্গে যেটা আরেকটা বিষয় যেটা বলার, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটাই যে আমাদের এই কভিস আইএস ডব্লিউবিসিএস এর ইউটিউব চ্যানেল, সেটা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই, ধন্যবাদ।